আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারোটা 40। আলহামদুলিল্লাহ, গভীর রাত, হয়তো সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু অনেকদিন পর আজ মনে হলো আমি একটু কটা লাইন পড়ব, সেই জন্য এসেছি। রোদ্দুরে এলো গায়ে, গোলক ধাঁধার পথে। কাব্যগ্রন্থ গোলক ধাঁধার পথে হতে কবিতা পড়ার জন্য এসেছি। রোদ্দুরে এলো গায়ে, কানের পাশ দিয়ে সাই সাই করে দিন মাস বছর দ্রুতই চলে যায়। ধুধু বালুচর আর অদৃশ্য সরাসরি, কেউ বা আবার প্রতিকূলেও রয়ে যায়। অনাহারে কখনো নির্ঘুম ও জেগে, বুকের উপর দিয়ে সহস্র গুণ বেগে ক্ষিপ্রতায় চলছে বলগাহীন ঘোড়া। গাছেরাও জাগে দিয়ে আড়ামোড়া। ছোট্ট একটা দ্বীপে কতটুকুই বা মঙ্গল, ফাঁকা নেই, আধারে ছেয়েছে জঙ্গল। গাছগুলো দেখি শতধারায় বিভক্ত, কৌতূহল বাড়ে, আমিও নই বিরক্ত। মাঝে মাঝে মনে হয় রাস্তাও পাওয়া দায়। সত্যি আমি সুখী হব রৌদ্র এলে গায়ে। আলহামদুলিল্লাহ, এত রাতে আপনি ঘুমাননি, মুস্তাফিজুর রহমানও ঘুমায়নি। আসলে মন ভালো লাগছে না, আমি ডিউটি থেকে আসলাম মাত্র, তো ওরা সবাই ঘুমায় গেছে, তো মনে করতেছি দেখি 2-1 লাইন পড়া যায় কিনা, অনেকদিন পড়ি নাই। তো আসলে এই সময় কাউকে পাবো এরকম আশা ছিল না। অনলাইনে দেখেছিলাম যে 580 জন অ্যাক্টিভ আছে, কিন্তু তারা সব বিভিন্ন রকম ঝামেলায় থাকে, হয়তো প্রত্যেকেরই একটা ব্যক্তিগত কাজ থাকে। তো যাই হোক, এখন মনে হলো যে 2-1 জন হয়তো আছে আমার সঙ্গে। ঠিক আছে, যদি কেউ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো, আর না থাকলেও সমস্যা নেই। আমি চেষ্টা করি। জুলহাস আহমেদ লিখছেন, আমি শুনতেছি। আরও লিখছেন, আপনার কবিতা অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি লেখার জন্য, সময় সুযোগ সেরকম হয়ে ওঠে না। আমি বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেই সাহিত্য চর্চা করি। কাজ থেকে ফিরে আসি 12টা, 12:30, 1টা, কখনো 1:30 বাজে। তখন লেখালেখি বলে, লেখালেখিও করি, পড়াও করি, পড়ি। বাফেলো থেকে ভাইয়া মনে আসছে, আমার জুয়েল ভাইয়া। আলহামদুলিল্লাহ, বাফেলো থেকে জুয়েল ভাইয়া দেখছে, আর আমির ফয়সাল দেখছে, আমার বন্ধু, সবাই দেখি লাইনে। আলহামদুলিল্লাহ, একটু পড়ার জন্য আসছিলাম। অবশ্য কয় লাইন পড়েছি। আমি পড়েছিলাম, রৌদ্দুরে এলে গায়ে, কানের পাশ দিয়ে সাই সাই করে দিন মাস বছর দ্রুতই চলে যায়। ধুধু বালুচর আর অদৃশ্য সরাসরি, কেউ বা আবার প্রতিকূলেও বায়। অনাহারে কখনো নির্ঘুম জেগে, বুকের উপর দিয়ে সহস্র গুণ বেগে ক্ষিপ্রতায় চলছে বলগাহীন ঘোড়া। গাছেরাও জাগে দিয়ে আড়ামোড়া। ছোট্ট একটা দ্বীপে কতটুকুই বা মঙ্গল, ফাঁকা নেই, আধারে ছেয়েছে জঙ্গল। গাছগুলো দেখি শতধারায় বিভক্ত, কৌতূহল বাড়ে, আমি
নই বিভক্ত। মাঝে মাঝে মনে হয় রাস্তাও পাওয়া দায়, সত্যি আমি সুখী হব রোদ্দুরে এলে গায়ে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। বাফেলো ওখানে তো ভাইয়া আপনার এখন বাজে আমাদের এখানে 1:45, তাহলে বাফেলো তো বাজবে 1:45, তাহলে 12টার কাছাকাছি মনে হয় বাজে, দুপুর 12টা বাজে মনে হয় বাফেলোতে। আমি জানি না, হয়তো 2-1 ঘন্টা আধা ঘন্টা এদিক সেদিক হতে পারে। যারা সাহিত্য চর্চা করে তাদের মন খুব ভালো হয়, তারা ভালো মানুষ। হ্যাঁ, অধিকাংশই ভালো মানুষ। তবে প্রতিটা সেক্টরে কিছু না কিছু কালপ্রিট থাকে। তারপরেও সাবধানে, সবাইকে একবারে অন্ধবিশ্বাস করা ঠিক হবে না, কারণ এখনকার জামানাটাই এরকম যে মানুষ সুযোগ পেলেই কেউ কারো না কারো সুবিধা করে, আবার অসুবিধাও করে। তো এই জন্য অন্ধ ভক্তি বা অন্ধবিশ্বাস কাউকে করবেন না, করা যাবে না। যারা সাহিত্য চর্চা করে অধিকাংশই ভালো হয়, তবে কেউ কেউ নরাধম থাকে। তো যাই হোক, এটা বিতর্কিত বিষয়, সাবধানতার মান নেই। দেখলাম আমার রংপুর থেকে দেখতেছেন আব্দুল্লাহ আল মামুন বন্ধু, আব্দুল্লাহ আল মামুন আমার নাফিস নাবিলের, আমার ছেলেদের মামা আর কি, আব্দুল্লাহ আল মামুন এখনো ঘুমায়নি। উনি মার্কেটিংয়ের মানুষ তো, এখনো ঘুমায়নি। উনি এখন মনে হয় মার্কেট থেকে আসলেন, স্কোয়ারে জব করেন। তো ঠিক আছে, আমি আর একটু পড়ার চেষ্টা করি। নক্ষত্র পতন। কোনো একদিন রাতের শুরুতেই শুকিয়েছিল গলা, বহুদিন পরে গ্রামে ফিরতেই যেন দুষ্কর ছিল চলা। একাকী যখন মেঠো পথে নিজেকে সামলে কোনো মতে, থমথমে প্রকৃতি, ঘন কুয়াশা, শিশিরে ভেজানো পা, সব কিছু বিকৃতি, চোখে ধোঁয়াশা, শিউরে ওঠে গা। ভীত অন্তর, জানি না মন্তর, পিছনে কি যে হাঁটে, ধুধু প্রান্ত আর কাছে নেই যন্তর, কি যে কখন ঘটে। আর এখন ঋতু পরিক্রমায় ওলট পালট, শুষ্ক সমতলে ধরা, সবুজ অরণ্যে নজর কাড়ে না, চারিদিকে খুব খরা। জোয়ার ভাটা চোখে পড়ে না, নদী গর্ভে প্রায়ই ভরা, প্রভাব খাটায় দখল ছাড়ে না, নদ নদী তাই তো মরা। অরণ্যগুলো লুটিয়ে পড়েছে, কেটে চুরমার ইমারত গড়েছে, প্রযুক্তিতেও সেখানে ভরা। আলোর অদূরে আধারে গমন, হারিয়ে গেছে রতন, অকুল পাথারে ভাসছে ধরা, সকল নক্ষত্রের পতন। পড়ছিলাম নক্ষত্র পতন। এখন পড়ব একটা রোমাঞ্চকর কবিতা, সে এখন আর এই ভগ্ন হৃদয়ে দোলা দিয়ে যায় না, শিশিরের মতো আর মায়া ঝরাতে চায় না। কাপা কাপা ঠোঁট নেড়ে নেড়ে কিছু বলতে গিয়ে থেমে যায় না, তার চাহনিতে এখন আর তেমন ব্যাকুলতার চিত্র শোভা পায় না। আকুলতাগুলো নৈশব্দের দীর্ঘসূত্রিতায় ও মলিন আর ফিকে হয়ে যায়। কথার পাহাড় জমে থাকা সত্ত্বেও পরস্পরের সাক্ষাতে বেমালুম ভুলে যাওয়ার অভ্যাস তার আর নেই। অবাক্ত কিছু কথার স্তূপ দুপায়ে মারিয়েও অযাচিত প্রত্যাশা বিধি নিষেধের দোলাচলে স্থবির হয়ে যায়। নির্দিষ্ট সীমারেখার বাইরে চলে জীবনের মায়া, মোটেই তোয়াক্কা করে না। সুউচ্চ প্রাচীর টপকে বেরিয়ে গিয়ে খানা খন্দে একাকী এখনো নড়ি কুড়ায়। সে এখন এই ভগ্ন হৃদয়ে আশ্রয় পাওয়া এক হাহাকারের প্রতিধ্বনি। তখনও আমার চোখের পলক পড়েনি, যখন অদৃশ্য শক্তি দুনিয়ার সকল ইমারত ও
ও আদর্শ খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় দূর দূরান্তরে। পড়ছিলাম সে এখন প্রতীক্ষারত আমি অনন্তকাল ধরে কান পেতে আসি একটা বিশেষ সংকেতের আশায়। একটা জ্যোৎস্না ঝলমলে রাতে ঘোষিত হবে সেই মহাসংকেত বার্তা। অমানিসার আধার কাটিয়ে হিংস্র হায়না, শ্রীগাল, বানর আর দানবের আশ্রয় মুহূর্তেই নিপাত যাবে। নিপীড়ন থেমে নিপতিত হবে পাপের সাম্রাজ্য ও বহুতল অট্টালিকা। মহাকালের পথ পরিক্রমায় ক্লান্ত কায়া মৃদু বরিশানে আশঙ্কা নিয়ে পড়বে। অঘরে ঘুম নেমে আসবে চোখের ডালিতে। বিকট শব্দে নাসিকা ও গ্রীবা প্রকম্পিত হতে থাকবে। শিকল ছিঁড়ে বেরিয়ে আসবে সত্য পথের প্রবর্তক। আলো নিবে অতর্ব হয়ে পড়ে রবে জোনাকির দল। অপবিত্র মুখে কালিমা লেপন করা শত্রুরা পিপিলিকার ন্যায় কলসের বহিরাবরণে বৃথায় দাবড়ে বেড়াবে ছিদ্র অন্বেষণের আশায়। আধারের বুক বিদীর্ণ করে নির্গত আলোর প্রতীক্ষারত আমি। দূর দিগন্তের আলোকবর্তিকা কোনো এক আলোকবর্ষ থেকে ফিরে আসবে, যা প্রতিফলিত হবে এ জন্মে না হলেও অন্য জন্মান্তরে। আমরা উত্তরস্বরী রেখে যাব, যারা আমার অবর্তমানে পুনঃ অমরত্বের বার্তা নিয়ে প্রকৃষ্ট দৃষ্টান্ত প্রতিস্থাপন করবে। আমি এমনই একটা জ্যোৎস্না রাতের অপেক্ষায় আছি, যেখানে সবকিছু স্বচ্ছ ও বিবেচনা প্রসূত হবে। দিন মাস বছর সবই ফুরিয়ে যাবে, আর সান্ধ্যতারা জ্বলে উঠবে দূরের কোনো ছায়াপথের মৃদু আলোয়। কাক শকুনের আনাগোনা যেখানে দৃশ্যমান হবে না। সভ্যতার বিবর্তন ঘটে যাবে যে কোনো ক্ষণে, যে কোনো ঘটনার প্রেক্ষিতে। তবুও হয়তো দিনান্তে সবকিছু মিলিয়ে যাবে ওই দিগন্ত রেখায়। আলহামদুলিল্লাহ। আলামিন মামাতো ভাই আলামিন দেখছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি পড়ছিলাম প্রতীক্ষারত আমি, আমার একক কাব্যগ্রন্থ, তৃতীয় একক কাব্যগ্রন্থ গোলকদাদার পথে থেকে প্রতীক্ষারত আমি। অনন্তকাল ধরে কান পেতে আসি একটা বিশেষ সংকেতের আশায়। একটা জ্যোৎস্না ঝলমেলে রাতে ঘোষিত হবে সেই মহা সংকেত বার্তা। অমানিসার আধার কাটিয়ে হিংস্র হায়না, শ্রীগাল, বানর আর দানবের আশ্রয় মুহূর্তেই নিপাত যাবে। নিপীড়ন থেমে নিপতিত হবে পাপের সাম্রাজ্য ও বহুতল অট্টালিকা। মহাকালের পথ পরিক্রমায় ক্লান্ত কায়া মৃদু বরিশানে আচমক নুয়ে পড়বে। অঘরে ঘুম নেমে আসবে চোখের ডালিতে। বিকট শব্দে নাসিকা ও গ্রীবা প্রকম্পিত হতে থাকবে। শিকল ছিঁড়ে বেরিয়ে আসবে সত্য পথের প্রবর্তক। আলো নিভে অথর্ব হয়ে পড়ে রবে জোনাকির দল। অপবিত্র মুখে কালিমা লেপন করা শত্রুরা পিপিলিকার ন্যায় কলসের বহিরাবরণে বৃথায় দাবড়ে বেড়াবে ছিদ্র অন্বেষণের আশায়। আধারের বুক বিদীর্ণ করে নির্গত আলোর প্রতীক্ষারত আমি। দূর দিগন্তের আলোকবর্তিকা কোনো এক আলোকবর্ষ থেকে ফিরে আসবে, যা প্রতিফলিত হবে এ জন্মে না হয় অন্য জন্মান্তরে। আমার উত্তরস্বরী রেখে যাব, যারা আমার অবর্তমানে পুনঃ অমরত্বের বার্তা নিয়ে প্রকৃষ্ট দৃষ্টান্ত প্রতিস্থাপন করবে। আমি এমনই একটা জ্যোৎস্না রাত্রের অপেক্ষায় আছি, যেখানে সবকিছু স্বচ্ছ বিবেচনা প্রসূত হবে। দিন মাস বছর সবই ফুরিয়ে যাবে, আর সান্ধ্যতারা জ্বলে উঠবে দূরের কোনো ছায়াপথের মৃদু আলোয়। কাক শকুনের আনাগোনা যেখানে দৃশ্যমান হবে না। সভ্যতার বিবর্তন ঘটে যাবে কোনো এক ক্ষণে, কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে। তবুও
হয়তো দিনান্তে সবকিছু মিলিয়ে যাবে কোনো এক দিগন্ত রেখায়। হ্যাঁ বন্ধুগণ, গভীর রাত, এই সময় লাইভে কেউ থাকার কথা নয়, তারপরেও যারা রাত জেগে আছেন এবং যারা আমাকে দেখতেছেন শুনতেছেন, তাদের জন্য আমার সংক্ষিপ্ত নিবেদন। এখন পড়ব, হ্যাঁ রিমন, রিমনের বহুত দিন দেখি না। কোথায় আছো, কেমন আছো রিমন? রিমন খুব অ্যাক্টিভ সাহিত্য জগতে, তার পথ চলা, সাহিত্য জগৎ ছাড়া অন্যান্য ক্ষেত্রেও তার ফলপ্রসূ অবদান, তার সফলতা, আমরা তার সকল কার্যক্রমে মুগ্ধ। রিমন আবার পূর্ণ উদ্যমে সাহিত্য অঙ্গনে ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর উপস্থাপন করেছেন কবি। ধন্যবাদ রিমন। আমি আমার তৃতীয় একক কাব্যগ্রন্থ গোলকধাঁধার পথে, এখান থেকে পড়তেছিলাম, তো এখন পড়ব সম্পর্ক। সম্পর্ক, বহুদিন ধরে তিলে তিলে গড়ে ওঠা সম্পর্ক, বহুদিন ধরে তিলে তিলে গড়ে ওঠা সম্পর্ক খড়কুটোর মতো নিমিষেই উড়ে যায়। ইস্পাতের মতো কঠিন শপথের কথা বিমালুম ভুলে যেতে দেখেছি হরহামাশাই। বিশ্বাসে ফাটল ধরে উবে যায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রতিশ্রুতি গাথা কাব্য সমাহার। আজন্ম লালিত স্বপ্ন মুখ থুবড়ে পড়ে সময়ের প্রয়োজনে। এটাও দেখেছি এক পলক তাকিয়ে গড়ে ওঠা সম্পর্ক টিকে থাকে জনম ভর। স্বার্থ, অর্থ, হিংসা আর অহংকার এগুলোর সঙ্গে আপোষ করতে পারলেই অমরত্ব লাভ করা যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে বিবৃত চারটি শব্দের অর্থ ও ব্যবহার জানা জরুরি বলে মনে হয়। এই চারটি শব্দের বাইরে আরও একটি বিষয় রীতিমতো দোলা দিয়ে যায়, সেটি হলো অবিশ্বাস। এটিকে জয় করতে পারলেই বিচ্ছেদ একেবারে অসম্ভব হয়ে পড়ে। সম্পর্ক রক্ষার্থে বিশ্বাস, মর্যাদা, সম্মানবোধ ও আন্তরিকতার অভাব থাকা চলবে না। রাগ, অভিমান ব্যক্তিত্বের বলায় উজ্জ্বল বৈশিষ্ট্য। এটা না থাকলে নিগুড় সম্পর্ক ও পরম বন্ধুত্ব তৈরি হয় না। একজন রাগ ও অভিমান করতেই পারে, এটা সহজাত প্রবৃত্তি। এটা ভাঙিয়ে চলার পথ মসৃণ করা উভয়ের জন্য অপরিহার্য। পক্ষান্তরে এই রাগ ও অভিমান যদি না ভেঙে কেউ একজন মুখ ঘুরিয়ে বসে থাকা হয়, তাহলে সব কিছু ভেঙে চুরমার। বিচ্ছেদ তখনই অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তবে নিজেকে যতটা ছোট ও ক্ষমাশীল হিসেবে গড়ে তোলা যায়, সম্পর্ক ততটাই গভীর ও দীর্ঘস্থায়ী হয়। মনের কালিমা ও সংকীর্ণতা ধুয়ে মুছে পরস্পর মিলেমিশে পাড়ি জমালে বংশ পরম্পরায় দূর বহুদূরে গিয়ে আবর্তন ও বিবর্তনে ভূমিকা রাখা জটিল কিছু নয়। বন্ধুগণ, এতক্ষণ পড়ছিলাম সম্পর্ক। সম্পর্ক, আমি জানি না আমার এই লেখাগুলো পাঠক হৃদয়ে কতটুকু দোলা দিয়ে যায়। যদি একটু চিন্তা ভাবনা করা হয় এবং গভীর মনোযোগের সহিত আমার কথাগুলো শোনেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ রিমন বলেছ, বহুদিন পরে আজ আপনার লাইভ অনুষ্ঠানটি উপভোগ করতে পারছি। আলহামদুলিল্লাহ রিমন, হয়তো ওই যে ক্রিকেটাররা বলে ব্যাটে বলে হয়ে যায়, তো আজকে হয়তো তোমার সময় আছে, আর আমিও সবসময় আসার সুযোগ পাই না। তো আজকে এসেছিলাম, মন ভালো লাগতেছিল না। আমি প্রথমে উপস্থাপনায় বলেছি যে আমি একটু পড়ার চেষ্টা করতেছি, কারণ মন ভালো লাগে না। আর বাসায় আসার পরে একটু মনে হলো যে আমি একটু কিছু পড়ি, এই জন্য চলে এসেছি। এখন আমি পড়ব আমার
তৃতীয় একক কাব্যগ্রন্থ গোলকধাঁধার রফিকুল ইসলাম সাবুল ভাই আমার খুবই প্রিয় একজন কবি। ভাই আপনার গভীর রাত্রের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আপনি এখনো জাগ্রত আছেন। আসলে যারা কবি লেখক এবং ভালো লেখেন তারা যেমন পড়েন, লেখেন, আবার অন্যের উপস্থাপনাও সুযোগ পেলে দেখেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করি ভাইয়া, লেখার চেষ্টা করি। আপনার লেখাও আমি পড়ি, খুব ভালো লাগে। আপনাকে শ্রদ্ধা জানাই। তো ঠিক আছে, আমি এখন পড়তেছি গভীর ঘুম, আমার একক কাব্যগ্রন্থ, তৃতীয় একক কাব্যগ্রন্থ গোলকধাঁধার পথে। এখান থেকে পড়তেছি গভীর ঘুম শিরোনামে আমার লেখাটা। অক্ষাংশ গভীর ঘুম, অক্ষাংশ ও দ্রাঘিমা হিসাব করে নয়, আমি বিচরণ করে চলেছি সহস্রাব্দের কাছাকাছি কোনো এক সূর্যলোকের তির্যক রশ্মির ম্লান আলোয়। হয়তো বাংলার আলো বাতাসে বেড়ে ওঠা সবার মনের মণিকোঠায় অনন্তকাল বেঁচে রবে আমার এই পংক্তিমালা। আমি আবার পড়ছি, অক্ষাংশ ও দ্রাঘিমা হিসাব করে নয়, আমি বিচরণ করে চলেছি সহস্রাব্দের কাছাকাছি কোনো এক সূর্যালোকের তির্যক রশ্মির ম্লান আলোয়। হয়তো বাংলার আলো বাতাসে বেড়ে ওঠা সবার মনের মণিকোঠায় অনন্তকাল বেঁচে রবে আমার এই পংক্তিমালা। সময়ের বিবর্তনে গলদঘর্ম হয়ে পরিশ্রান্ত আমি আজ ভীষণ একা। পৃথিবীর রঙ্গমঞ্চে হাঁপ ছেড়ে খুঁজে বেড়াই অবিরাম প্রশান্তির নির্যাস। গ্রীষ্মের খা খা করা দুপুরে পথের দুধারের সারিবাঁধা গ্রাম্য অক্সিজেনবাহী গাছের সমারোহে ফুসফুসের পরিচর্যায় ভীষণ কার্যকরী জীবন দর্পণে জীবন্ত প্রতিচ্ছবি পাহাড় সমচাহিদা নিয়ে ওত পেতে দাঁড়িয়ে আছে 24 প্রহর। নির্বিকার হাঁটছি বহুকাল, নিরাহার ও নির্ঘুম কেটেছে আমার হাজারো রজনী। এবার বিশ্রামের পালা, থমকে যায় যাক ঘড়ির কাঁটা। জীবন্ত আগ্নেয়গিরির টগবগে লাভায় গলিত ভস্য আমাকে বিশেষ বার্তা প্রেরণ করে, আমি অবসরে যাব। এমনই গভীর ঘুম আমাকে আচ্ছন্ন করে রেখেছে, আমি অবসরে যাব। সময়ের বিবর্তনে গলদঘর্ম হয়ে পরিশ্রান্ত আমি এক ভীষণ একা। পৃথিবীর রঙ্গমঞ্চে হাঁপ ছেড়ে খুঁজে বেড়াই অবিরাম প্রশান্তির নির্যাস। গ্রীষ্মের খাকা করা রোদ দুপুরের পথের দুধারে সারিবাঁধা গ্রাম্য অক্সিজেনবাহী গাছের সমারোহে ফুসফুসের পরিচর্যায় ভীষণ কার্যকরী জীবন দর্পণে জীবন্ত প্রতিচ্ছবি পাহাড় সম চাহিদা নিয়ে ওত পেতে দাঁড়িয়ে আছে 24 প্রহর। নির্বিকার হাঁটছি বহুকাল, নিরাহার ও নির্ঘুম কেটেছে আমার হাজারো রজনী। এবার বিশ্রামের পালা, থমকে যায় যাক ঘড়ির কাঁটা। জ্বলন্ত আগ্নেয়গিরির টগবগে লাভার গলিত ভস্য আমাকে বিশেষ বার্তা প্রেরণ করে, আমি অবসরে যাব। এমনই গভীর ঘুম আমাকে আচ্ছন্ন করে রেখেছে, আমি অবসরে যাব। রাত জাগা পাগলের সকাল হয় না। কবি, আলহামদুলিল্লাহ, আপনি ঠিক বলেছেন। রাত জাগা পাগলের সকাল হয় না। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আচ্ছা, আমরা ছোটবেলায় অনেক কবিতা পড়েছিলাম, তো আসলে কবিদের কথাগুলা ঠিক এমনই হয়, হৃদয়ে দোলা দিয়ে যায়। এই একটা ভাঙা ভাঙা লেখা রিমন লিখেছে। রিমন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। রিমন লিখেছে, চালিয়ে যান, আপনার সেই উপস্থাপনগুলো, আপনার জন্য রইল সব সময় ভালোবাসা অবিরাম।
এবং আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আলহামদুলিল্লাহ রিমন, তোমারও সুস্থতা কামনা করি, তুমি ভালো থাকো, তোমার কর্মব্যস্ত জীবন, তারপরেও তুমি এখানে সময় দিচ্ছ। এখন জীবনযাপন প্রণালী মানুষের অত্যন্ত ব্যস্ততাময়। ফুসফুসের পরিচর্যা হয়, ঘুমের পরিচর্যা হয় না। ঠিক ঠিক বলেছেন ভাইয়া, ঠিক বলেছেন, ঘুমের পরিচর্যা হয় না। আমরা আপনি বা যারা সাহিত্য চর্চা করে তারা আসলেই সারাদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, এই 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট 1 ঘন্টা সুযোগ পেলেই হয়তো 2 লাইন পড়ালেখা, না হলে কবিতা পড়া, না হলে লেখা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এটা আমাদের মনের খোরাক। ঘুমের পরিচর্যার চেয়ে আমাদের মনের পরিচর্যা বেশি দরকার। আমরা একাকিত্ব না হলেও মনে হয় আমরা ভীষণ একাকী, আর সাহিত্য চর্চা না করলে আমাদের সে দিনটাই মাটি হয়ে যায়, ফিকে হয়ে যায়। এই জন্য ঘুমের পরিচর্যা নয়, আমাদের মনের পরিচর্যা এবং আমাদের সাহিত্যের পরিচর্যা দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা সাহিত্য চর্চা না করি ততক্ষণ পর্যন্ত আমাদের মনের পরিচর্যা হয় না। সুতরাং ঘুমের চেয়ে মনের পরিচর্যা আমাদের বেশি দরকার, আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। বুক ভাসিয়ে জলে পড়ব, বুক ভাসিয়ে জলে। হালকা বাতাসে স্তব্ধ রাতের জীবন দ্বীপ ঘিরে আবছা ছায়া দেখছি সে গভীর নদের তীরে। পলক তাকিয়ে চারিদিকে সবুজ অরণ্যে মেলা, অজানা রহস্য উজ্জ্বয়ী থাকে, মিশেই করে খেলা। সুযোগ করে ফিরবে ঘাটে এমনই কথা ছিল, আটকে গেল কার বা সাধ্য, কেই বা লুফে নিল। সাধনা পূরণ হবে যে নির্ঘাত, ছোটাবো সকল বাঁধ, সত্যিকারের চাওয়া পূরণ হবে, নেই তো কোনো খাদ। ঝিলের পারে করুণ চিত্রটি হৃদয় কাননে বাজে, চিন্তা চেতনায় বিকৃতি ঘটে, মন বসে না কাজে। জনমের তরে স্বজনের আত্মী চাপা পড়েছে তলে, সকল দুঃখ ভুলে গিয়েছি ভাসাবো চোখের জলে। চিঠির পাতায় লিখিনি তাই ইশারা দিয়েই ডাকি, আগ্রহ ভরে সবারে নাও আমারে দাও ফাঁকি। বেপরোয়া নয় শৃঙ্খলিত হও, সম্মুখে সান্ধ্য বেলা, সঠিক রাস্তায় ধাবিত হলেই জমে উঠবে খেলা। আগুনের গোলা উত্থাল পাথাল চন্দ্রপাতার ফাঁকে, কাকে দেখাবো ভাবিনি তবুও অজান্তে ছবি আঁকে। কত দ্রুত যে তারুণ্য পেরুল, বুক ভাসিয়ে জলে, তিমির কাঁপিয়ে প্রৌঢ় বেলা ক্ষিপ্রতা দেখিয়ে চলে। পড়ছিলাম বুক ভাসিয়ে জলে। হ্যাঁ ভাইয়া রফিকুল ইসলাম সাবুল ভাইয়া, হ্যাঁ ভালো থাকবেন, শুভরাত্রি ভাইয়া, ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ পাশে আছি, আপনিও খেয়াল করবেন। পড়ছিলাম বুক ভাসিয়ে জলে, আমার লেখা কবিতা। হালকা বাতাসে স্তব্ধ রাতের জীবন দ্বীপ ঘিরে, আবছা ছায়া দেখেছি সে গভীর নদের তীরে। পলক তাকিয়ে চারিদিকে সবুজ অরণ্য মেলা, অজানা রহস্য উজ্জ্বয়ী থাকে, মিশেই করে খেলা। সুযোগ করে ফিরবে ঘাটে এমনই তো কথা ছিল, আটকে গেল কার বা সাধ্য, কেই বা লুফে নিল। সাধনা পূরণ হবে যে নির্ঘাত, ছোটাবো সকল বাদ, সত্যিকারের চাওয়া পূরণ হবে, নেই তো কোনো খাদ। ঝিলের পাশে করুণ চিত্রটি হৃদয় কাননে বাজে, চিন্তা চেতনায় বিকৃত ঘটে, মন বাসে না কাজে। জনমের তরে স্বজনের আত্মী চাপা পড়েছে তলে,
সকল দুঃখ ভুলে গিয়েছি ভাসাবো চোখের জলে। চিঠির পাতায় লিখিনি তাই ইশারা দিয়েই ডাকি, আগ্রহ ভরে সবারে নাও আমারে দাও ফাঁকি। বেপরোয়া নয় শৃঙ্খলিত হও, সম্মুখে সান্ধ্যবেলা, সঠিক রাস্তায় ধাবিত হলেই জমে উঠবে খেলা। আগুনের গোলা উত্থাল পাথাল চন্দ্রপাকার ফাঁকে, কাকে দেখাবো ভাবিনি তবু অজান্তে ছবি আঁকে। কত দ্রুত যে তারুণ্য পেরুলো বুক ভাসিয়ে জলে, তিমির কাঁপিয়ে প্রৌঢ় বেলা ক্ষিপ্রতা দেখিয়ে চলে। বন্ধুরা, এতক্ষণ পড়ছিলাম বুক ভাসিয়ে জলে কবিতাখানি। এখন পড়ব অঝরে কাঁদলাম। অঝরে কাঁদলাম। দুর্গম সীমায় মাঝিকে পাল তুলে দিতে নিষেধ করেছিলাম। অজেনা এই রুটের প্রকৃতি ও বিস্তৃতি সম্পর্কে কিছুই জানা ছিল না আমার। তবুও জাহাজে নির্বিঘ্ন চলছিল, কবু স্থির হয়ে যায়নি, পাল্টে যায়নি চলমান স্রোতধারা। দুর্গম সীমায় মাঝিকে পাল তুলে দিতে নিষেধ করেছিলাম। অচেনা এই রুটের প্রকৃতি ও বিস্তৃতি সম্পর্কে কিছুই জানা ছিল না আমার। তবুও জাহাজ নির্বিঘ্নে চলছিল, কবু স্থির হয়ে যায়নি, পাল্টে যায়নি চলমান স্রোতধারা। ছনছন করে দক্ষিণা বাতাস বয়ে যাচ্ছিল, তোলপাড় করে যাচ্ছিল এই চরাচরে আমার কাঙ্ক্ষিত বেলাভূমি। জলের গভীরতা ও আধিক্য থাকার সত্ত্বেও আমার তৃষ্ণা মেটে না কখনো। ঢেউগুলো সজোরে আছড়ে পড়ছিল একের পর এক আমার এই বেলাভূমিতে। ক্ষত বিক্ষত করে দিচ্ছিল এই উষ্ণ ওষ্ঠ পিঞ্জর ভিড়। প্রতিটি ঢেউ আমার বুকে রেখাপাত করছিল, ওষ্ঠাগত করে এক একটি স্বাক্ষর রেখে যাওয়ায় এ সকল মনোহর রেখাগুলো একত্রে দূর থেকে দেখে আমার চিত্তকেও প্রশমিত করছিল। আমি চেয়ে চেয়ে দেখছিলাম, তোমাকে আহ্বান করিনি। জানতাম সব ঢেউয়ের মতো তুমিও আছড়ে পড়বে, রীতিমতো স্বাক্ষরও রেখে যাবে হয়তো। আমি পিছুপা হয়নি, কিংবা তোমাকে থামাতেও চাইনি। তোমাকে বুঝে উঠতে পারিনি। অন্য ঢেউয়ের মতোই সঙ্গত ও স্বাভাবিক ভাবটা অস্বাভাবিক ছিল না। তুমিও আমার বুকে আছড়ে পড়লে ঠিকই, কিন্তু গতি হারিয়ে ফেলে থমকে গেলে, আর আমি অঝরে কাঁদলাম। বন্ধুগণ, এতক্ষণ শুনছিলেন অঝরে কাঁদলাম। এখন অসহায় জীবকুল। অসহায় জীবকুল, আমি একটা লেখা পড়ছি আমার। অসহায় জীবকুল লোকচক্ষুর আড়ালে বিরামহীন কর্মযজ্ঞে অমানিসার ঘোর আধার, শেষ হতে চায় না নির্মম তিমির আর রাতের গভীরতা। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন ভোর হবে, কখন উকি দিবে সূর্য। দূর গগনে তারকারাজি আর এই অধমের দুটো চোখ অকাতরে দেখে যাচ্ছে আধারের গায়ে লেপ্টে থাকা কালিমা। অপ্রকাশিত সহস্র বেদনা ও অজস্র আত্মচিৎকার রাতের নীরবতার আদলে স্রষ্টার সাথে চলে দফা রফা। শৃঙ্খলিত মেধার মুক্তি ও বিকাশের নিরন্তর প্রবাহ নিয়ে নিভৃতের কথোপকথন। সুপেয় পানি ও চলার পথ আরো সুগম, প্রশস্ত ও বিস্তৃত এবং সহজ করার দরখাস্ত মহান মান্যবরের সম্মুখে উপস্থাপন করা।
যে করেই হোক তার সন্তুষ্টি অর্জনের পর সফলতা অর্জন, কাঙ্ক্ষিত জয়, শুভক্ষণের প্রত্যাবর্তন সাধন করা সময়ের দাবি। হাহাকারে কাঁদে যেন অসহায় জীবকুল, দিগ্ভ্রান্ত হয়ে বিপদ সংকুল। নিশাচর প্রাণী সহ কুকুরের কাকুতিপূর্ণ ডাক, ঝিলের পাড়ে শেয়ালের হাত, নিঃশব্দে আনাগোনা করছে পেঁচারা। আনচান করে প্রাণ, মলিন হলো চেহারা। কোথা থেকে ভেসে আসে গুমরে কাদার শব্দ, হাত মুখ বেঁধে করে রেখেছে স্তব্ধ। রাতের বিরামহীন মগ্নতায় নিজেকে চুবিয়ে, দিলকে পবিত্র রাখতে হবে ধ্যানেতে ডুবিয়ে। পড়ছিলাম অসহায় জীবকুল। এখন পড়ব গহীনে আলো। গহীনে আলো। অসম বন্টনে তলিয়ে যায় কতিপয় অজ্ঞাতনামা। বটবৃক্ষের নাগাল না পেয়ে ভেসে যায় পতিত দশারা। বৈরী পরিস্থিতি হামাগুড়ি দেয় কতদিন কত পথ। এ যে ভীষণ গঞ্জনাময়, নিশুতির আধারে নিঃশব্দে সারণা, সে তো আরো ব্যঞ্জনাময়। ধেয়ে চলেছে জীবন, এটা নাকি নদীর মতন। কেউ বলে গাছ কিংবা নদীর মতো, কেউ বা বলে নারীর মতো। আমি তো একে বলি রূপান্তরিত যন্ত্র। জীবন সে তো কাল স্রোতের লীন হয়ে যায়, আর যন্ত্র তার তো একঘেয়েমির সুযোগ নেই। শুনেছি মালিক হয়তো বুড়ো, না হয় পরিবর্তিত হয়, কিন্তু যন্ত্র সে তো সারাই করলে আবারও নবোদ্যমে চলে। যন্ত্র সে তো কখনো পুরনো হয় কিন্তু নিঃস্ব হয় না। সে তো সারাই করলে আবারও নবোদ্যমে চলে। নদীর কুল ভাঙা গড়া হয় কিন্তু বাধাগ্রস্ত হয় না স্রোত। সজরে কুলে আছড়ে পড়ে ঢেউ, মুছে যায় অতি চিহ্ন ও ঐতিহ্য। অবাক্ত অভিপ্রায় ও যন্ত্রগুলো একের পর এক চাপা পড়ে রয়। একটা সময় ভুল কিংবা তুলোগুলো আর খোলসে আটকে রাখতে চাইলেও থাকে না। শিকল ও খোলস ভেঙে ঠিকই বেরিয়ে উড়ে যায় এলোমেলো হাওয়ায়। একটা সময় ভুল কিংবা তুলোগুলো আর খোলসে আটকে রাখতে চাইলেও থাকে না। শিকল ও খোলস ভেঙে ঠিকই বেরিয়ে উড়ে যাবেই এলোমেলো হাওয়ায়। খোলস ভেঙে তছনছ হয়ে যায়, চুরমার হয় দম্ভ ও অহমিকা। ঘুণে ধরা সমাজ, অলক্ষ্যে আশ্রিত থাকা ঘুণপোকা নিঃশেষ করে দেয় গোড়া কাঠামো ও নিয়মানুবর্তিতা। হঠকারী ও অত্যাচারীর নগ্ন থাবা থেকে রেহাই পায় না কেউ। কলুষযুক্ত বৈভবের আর একটিও কবিতা রচিত হয় না। অন্ধকারে নিমজ্জিত পুরো সভ্যতা, মেধাবীদের হাত ও কলম উভয়ই কালান্তরে অথর্ব ও অসাড় হয়ে পড়েছে। সবকিছুর স্বাভাবিকতা আনয়নে যদিও গহীনে সূর্য উদিত হওয়ার ঢের বাকি, তবুও অন্তত গহীনে আলো পৌঁছানোটা খুবই জরুরি। পড়ছিলাম গহীনে আলো। এখন পড়ব বলতে পারো। পড়ছি বলতে পারো। জীবন বিধান দিয়েছিলেন দাতা মহৎ ইচ্ছে সাধনে। খেরো খাতার পাতা শূন্য পড়ে রয় কোন সে বাঁধনে। বিজয় গাথা
লিখতে পারিনি, ইচ্ছে ছিল ঢের, সঞ্চয় বাড়েনি, লিখেও রাখিনি, ধরে রেখেছি ফের। কেতন উড়ালো বানরের দল, উদাও হতে চলেছে স্তূপের পল। দৃঢ় চিত্তে বসে সঞ্চিত শক্তিতে হাতে নাতে পেয়েছে ফল। নিয়তি খণ্ডাতে মরিয়া রজক, নড়াচড়া বেড়েছে দেখি। মানব শূন্য আছে দুটো ব্যালকনি, অপেক্ষমান অবালা সচরিত্রে কোন সে রজকিনী। ধরিত্রীর তিমিরে ধৃত ছিল হৃদয়স্পর্শী একই, চমকে উঠে বলে সবে কেমন কাণ্ড সে কি। ওহে মহাকালের আধার, লিখে রেখো পটে কালের বিবর্তনে বিধ্বস্ত ধর্মীয় আচার ও নৈতিকতার শত্রুদের ঠিকানা সমেত তালিকা। ভালোর সাথে মিশে যাওয়া মানুষরূপী অমানুষের উত্থান পতনের মর্মন্তুদ ইতিহাস, যে ইতিহাস মানুষের পথের সন্ধানে আলোকবর্তিতা হবে। ফাতিমা সোহা। বন্ধু, এখনো ঘুমাওনি? রাত 1:20। মনে হয় মহাজন ঘরে ফিরেছে, তাই উনিও উদিত হয়েছেন। মহাজন কর্মব্যস্ত কর্মচঞ্চলতা শেষে নীড়ে ফিরেছেন, উনিও জাগ্রত হয়েছেন। আন্তরিক ধন্যবাদ। পড়ছিলাম বলতে পারো। ওহে মহাকালের আধার, লিখে রেখো পটে কালের বিবর্তনে বিধ্বস্ত ধর্মীয় আচার ও নৈতিকতার শত্রুদের ঠিকানা সমেত তালিকা। ভালোর সাথে মিশে যাওয়া মানুষরূপী অমানুষের উত্থান পতনের মর্মন্তুদ ইতিহাস, যে ইতিহাস নতুন পথের সন্ধানে আলোকবর্তিত হবে। এই ঠুনকো জীবন আর কতকাল বয়ে বেড়াবে পরিতাপের গ্লানি। ভঙ্গুর সভ্যতার ভিড়ে দাঁড়িয়ে আজও নিগুড়ভাবে প্রত্যক্ষ করে চলেছি দিন মাস গুণে। জগতের রূপরেখা বদলাতে কে নেবে ভূমিকা? কার দ্বারা প্রভাবিত হবে গোটা কাঠামো ও নিয়মানুবর্তিতা? অপেক্ষমান মানবতার আহাজারি পরিশুদ্ধি হতে আর কতদিন? বলতে পারো কতকাল বাকি? বলতে পারো। এতক্ষণ পড়ছিলাম বিমূর্ত চাঁদ। এখন পড়ব বিমূর্ত চাঁদ। খুলে গেল ওপারের বন্ধ দরজা, সাথে সাথেই খোলে পশ্চিমা জানালা। মরা নদীতে স্রোতা ধারা, চিরশত্রু আজ চোখ মেরেছে, মনটা আজ মাতোয়ারা। বিপাকে পড়েছে তালাওয়ালারা, পাশে ঘেঁষতে মরিয়া ওই রুই কাতলারা। খোলসের আড়ালে লুকিয়ে কতদিন রাখবে জন্তু জানোয়ারের বনের শোভা? কীটপতঙ্গে ভরা মনুষ্যহীন ইমারত শুধুই দৃশ্যমান। অবিকর্ষজ প্রভাব ছায়া ফেলেছে গাছের আড়ালের কাঠবিড়ালিগুলো লুকিয়ে দেখছে জগৎখানা। মুখোশ লাগিয়ে আনাগোনা যাদের টনক নড়ে যাবে কাদের। হৃদ কোমলে পরশ লেগেছে, কে যেন বিমূর্ত চাঁদ দেখেছে। সময় কাটাতে আমিও নিয়ম করেছি, ফাটাবো বলে কাঠবাদাম ধরেছি। বিশিষ্ট কবি আব্দুল ওয়াদুদ চৌধুরী। উনি প্রবাসী, কিন্তু শত কর্মব্যস্ততা সত্ত্বেও উনি নিত্য নৈমিত্তিক লিখে থাকেন। আমার কবিতা গ্রুপে ওনার কবিতা প্রত্যেক দিন 1-2টা জমা হয়, প্রত্যেক দিন 1-2টা। আমার নতুন পথের সন্তানে, আমার সূর্যমুখী সাহিত্য পরিষদ এবং আমার কবিতা গ্রুপে ওনার কবিতা নিয়মিত আমি দেখি। আমি অ্যাপ্রুভ করি নিজে হাতে কবিতা গ্রুপের কবিতাগুলা। তো উনি যে ব্যস্ত এবং পরিশ্রান্ত থাকার পরেও যে নিয়মিত লিখে থাকেন, এবং যারা কাব্যানুরাগী তাদের
লেখার অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন এবং নিয়মিত লিখে চলেছেন। এই জন্য ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার লাইভে যোগ দেওয়ার জন্য। উনি একটা কবিতা লিখেছেন, কবিতা পাঠিয়েছেন, আমি একটু পড়ার চেষ্টা করছি। আমি জানি না যে ওনার মনের মনোভাবের পরিপূর্ণ ব্যক্ত হবে কি না, তা আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়। উনি লিখেছেন, ওনার শিরোনাম হচ্ছে অজু করি নামাজ পড়ি। মাশাআল্লাহ, অজু করি নামাজ পড়ি। উনি আমার মাধ্যমে দাওয়াতি কাজ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবিতাটা পড়াটা পর্যন্ত যেন আমাকে বাঁচিয়ে রাখেন, কারণ এটা নামাজের দাওয়াত হিসাবে একটা ভালো কাজ। কবিতার শিরোনাম অজু করি নামাজ পড়ি। কবি আব্দুল ওয়াদুদ চৌধুরী। অজু হলো দেহ মনের পাক হওয়ার সাজ, অজুর সাথে পড়বে ঝরে খারাপ যত কাজ। মাশাআল্লাহ। দৈনিক 5 বেলা অজু করতে হয়, পাক পবিত্র মনে জাগে প্রভুর ভয়। আলহামদুলিল্লাহ। ভাইয়া কবিতা আমি কি হারিয়ে ফেললাম? অজু অবস্থায় পাক পবিত্র থাকতে যদি পারি, গুনাহ থেকে থাকবো দূরে, ভালো কাজ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর লেখা। অজু করে নামাজ পড়ো, আল কোরআনের বিধান, নামাজ পড়তে মসজিদে যেও, শুনবে যখন আজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া এই বারবার পিছনে চলে যাচ্ছে, এই যে এই কমেন্টসে দিছেন তো, কমেন্টসে বারবার চলে যায়। অজুর 4 ফরজ মেনে অজু করতে হবে, নিয়ম যদি ঠিক না থাকে নামাজ কি সবার হবে? পবিত্রতা ইমানের অঙ্গ, হাদিসের বাণী, সর্বদা পাক থাকতে সবাই চেষ্টা যেন করি। হ্যাঁ, চমৎকার একটা দাওয়াত দিয়েছেন উনি নামাজের প্রতি এবং অজুর প্রতি গুরুত্ব সম্পর্কে ওনার কবিতায় ব্যক্ত করেছেন। আসলে সত্যি অত্যন্ত মূল্যবান একটা কবিতা আমি পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং আমি কবিতাটা শেষ পর্যন্ত পড়তে পেরেছি। আমি আরও একবার পড়ব। শিরোনাম অজু করি নামাজ পড়ি। প্রবাসী কবি আব্দুল ওয়াদুদ চৌধুরী লিখেছেন 5/7/2025। অজু হলো দেহ মনের পাক হওয়ার সাজ, অজুর সাথে পড়বে ঝরে খারাপ যত কাজ। দৈনিক 5 বেলা অজু করতে হয়, পাক পবিত্র মনে জাগে প্রভুর ভয়। অজু অবস্থায় পাক পবিত্র থাকতে যদি পারি, গুনাহ থেকে থাকবো দূরে, ভালো কাজ করি। অজু করে নামাজ পড়ো, আল কোরআনের বিধান, নামাজ পড়তে মসজিদে যেও, শুনবে যখন আজান। অজুর 4 ফরজ মেনে অজু করতে হবে, নিয়ম যদি ঠিক না থাকে নামাজ কি সবার হবে? পবিত্রতা ইমানের অঙ্গ, হাদিসের বাণী, সর্বদা পাক থাকতে সবাই চেষ্টা যেন করি। পবিত্রতা ইমানের অঙ্গ, হাদিসের বাণী, সর্বদা পাক থাকতে সবাই চেষ্টা যেন করি। এতক্ষণ শুনছিলেন প্রবাসী কবি আব্দুল ওয়াদুদ চৌধুরীর লেখা অজু করি নামাজ পড়ি কবিতাখানি। কেমন লাগছে আমি জানি না, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। আব্দুল ওয়াদুদ চৌধুরী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উনি প্রবাসী মানুষ, সারাদিন কর্মব্যস্ততা শেষে রাতে এসে কবিতা লেখেন, একাধিক কবিতা লেখেন, আবার কবিতা পড়েন এবং আমাদের উজ্জীবিত করেন। এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
ভাইয়া পাশে থাকবেন। আমি এখন পড়ব মেঘলা আকাশ, আমার একক কাব্যগ্রন্থ গোলকধাঁধার পথে থেকে পড়ছি। মেঘলা আকাশ। থমথমে ভাব, মেঘলা আকাশ, থমথমে ভাব, ঘুটঘুটে আধারে বইছে শীতল বাতাস, অদৃশ্য তারকারাজি, স্তব্ধতা ঘেরা মেঘ ভর্তি আকাশ, ধরাছোঁয়ার বাইরে রাজবৈদ্যের বাণী, ঘুমের ঘোরে উড়ে রঙিন বসনে রানী, খানিক বাদে অঝরে নামে শ্রাবণ ধারায় পানি, পাপড়ির নির্যাস স্তব্ধ করে দিয়ে জেকে বসে ঘুম, অন্তঃকরণে গিয়ে কেড়ে নেয় দৃষ্টিখানি, গভীর ঘুমে তলিয়ে গিয়ে আচ্ছন্ন যেন স্বপ্নময়ী সুখ, হ্যামিলিয়ানের বাঁশিওয়ালা আবারও দিবে ভিন্ন রকমের ফুক, টসটসে কালো জামে মগডালে বসে মুখরিত হবে মুখ, হাওয়ার তালে দোলা যেন ঢেউয়ের তালে ভেলা, ঝিরিঝিরি বৃষ্টির মাঝে বয় আলো আধারের খেলা, মেঘ ডাকার শব্দ বজ্রের আলোয় সব দেখি মেঘে ঢাকা, চারিদিকে থই থই কচুর পাতায় পানি, সবই কি শিল্পীর আঁকা, গহীনে থাকা ভালোবাসার জড়সড় আজ স্তব্ধ গুহার মাঝে, এক চিমটে আলো নির্গত শুধু মহাসুখেরই ভাজে, কোমলতার আবেশ অনুভবের স্মারক খুঁজে পায়, দূরে বসে কেউ করে উপহাস, টিকে থাকার অদম্য উচ্ছ্বাসে গায়, তৃষিত মন কারো কিছুক্ষণ করে অভিলাষ, তারপরে হঠাৎ হাসে আকাশ, সে কি উপহাস, জাগতিক বাস্তবতা সমৃদ্ধ করেছে কলুষিত এ বাগে, স্বচ্ছ কাছের টুকরা বেয়ে উপরে উঠতে শিখেছি কদিন আগে। আত্মা বিদীর্ণ হয়, চাতক পাখির মতো অধীর হয়ে নক্ষত্র পানে ধায় আমার এই অক্ষি যুগল, অলক্ষ্যে তার পিছে ছুটে ছুটে হারিয়েছি দুরন্ত শৈশব কৈশোরের যৌবন ও বার্ধক্যের কিয়দংশ, কতটা বছর কেটে গিয়ে নির্জন দ্বীপে উপনীত এই কৃষকায় কায়া, চোখের সামনেই ভাসছে সেই উষার আকাশ, খাকা করা দুপুর, পড়ন্ত বিকেলে আর সাজের আকাশের লোভনীয় সব দৃশ্যপট, দূরের অন্ধকারে নিমজ্জিত মাস্তুল ঢেউয়ের তালে অবিরত হাতছানি দিচ্ছে, অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে তার আহ্বানে সাড়া দেওয়ার সময় ঘনিয়ে এসেছে, সুদীর্ঘ রাতের আধারে নিঃশব্দে ঝরে পড়ে তারকারাজি, আর আমি হই দ্বিধান্বিত, পাহাড়ের গায়ে লেপ্টে থাকা এক ফালি চাঁদ যখন মেঘের ভেলায় হারিয়ে ফেলে জ্যোতি, তখন জ্বলে পুড়ে অঙ্গার হওয়া এই বিদগ্ধ চিত্তের আর বিকশিত হওয়ার সুযোগ নেই। দীর্ঘ এ চলার পথে হারিয়েছি কত বাস্তব স্বজন ও শত্রুদের, এমনই দিনে তাদের স্মরণে অকাতরে অশ্রু নির্গত হয় বারে বার, নিস্তব্ধতার ভেতর ও হু হু করে কেঁদে ওঠে আকাশ ভরা তারা, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে আর নদী মোহনায় উপনীত হই, এক বুক ব্যথার জীবনের ধরন ও সুর পাল্টে যায়, জরাজীর্ণ শরীরে শেষ বিকালের আলো এসে পড়ার আগেই অধীর আকাঙ্ক্ষার পথের ধুলোয় যন্ত্রণাগুলো মুক্তি পায়, যেন আত্মা বিদীর্ণ হয়ে দূর আকাশে সংযুক্তি পায় আরো একটা উজ্জ্বল তারকা, আত্মা বিদীর্ণ হয়, চাতক পাখির মতো অধীর হয়ে নক্ষত্র পানে ধায় আমার এই অক্ষি যুগল, অলক্ষ্যে তার পিছে ছুটে ছুটে হারিয়েছি দুরন্ত শৈশব কৈশোরের যৌবন ও বার্ধক্যের কিয়দংশ,
কতটা বছর কেটে গিয়ে নির্জন দ্বীপে উপনীত এই কিশোখায় কায়া, চোখের সামনেই ভাসছে সেই উষার আকাশ, খাকা করা দুপুর, পড়ন্ত বিকেলে, আর সাজের আকাশের লোভনীয় সব দৃশ্যপট। দূর অন্ধকারের নিমজ্জিত মাস্তুল ঢেউয়ের তালে অবিরত হাতছানি দিচ্ছে। অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আর তার আহ্বানে সাড়া দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। সুদীর্ঘ রাতের আধার নিঃশব্দে ঝরে পড়ে তারকারাজি, আর আমি হই দ্বিধান্বিত। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা এক ফালি চাঁদ যখন মেঘের ভেলায় হারিয়ে ফেলে জ্যোতি, তখন জ্বলে পুড়ে অঙ্গার হয় এই বিদগ্ধ চিত্তের। আর বিকশিত হওয়ার সুযোগ নেই। দীর্ঘ এই চলার পথে হারিয়েছি কত বাস্তব স্বজন ও শত্রুদের। এমনই দিনে তাদের স্মরণে অকাতরে অশ্রু নির্গত হয় বারে বারে। নিস্তব্ধতার ভেতরও হু হু করে কেঁদে ওঠে আকাশ ভরা তারা। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে আর নদী মোহনায় উপনীত হই, এক বুক ব্যথায় জীবনের ধরন ও সুর পাল্টে যায়। জরাজীর্ণ শরীরে শেষ বিকেলের আলো এসে পড়ার আগেই অধীর আকাঙ্ক্ষার পথের ধুলায় যন্ত্রণাগুলো মুক্তি পায় যেন। আত্মা বিদীর্ণ হয়ে দূর আকাশে সংযুক্তি পায় আরও একটা উজ্জ্বল তারকা। বন্ধুগণ, এতক্ষণ পড়ছিলাম আত্মা বিদীর্ণ হয়। অলক্ষ্যে হারিয়ে যাব, অলক্ষ্যে হারিয়ে যাব। একদিন মেঘ হয়ে কুয়াশা ছব, পশ্চিম আকাশ যখন আবিরে ছেয়ে যাবে, দুই একটা বাদুড় খাদ্য অন্বেষণে বেরিয়ে পড়বে, ঠিক তখনই দুরন্ত গো শাবকের পিছনে ছুটে এসে ছো মেরে ধরে নিয়ে লোকালয়ে ছটকে পড়া একটা ফুলের দর্শনে থমকে যাবে আমার অক্ষি যুগল। একদিন মেঘ হয়ে কুয়াশা ছব, পশ্চিম আকাশ যখন আবিরে ছেয়ে যাবে, দুই একটা বাদুড় খাদ্য অন্বেষণে বেরিয়ে পড়বে, ঠিক তখনই দুরন্ত গো শাবকের পিছনে ছুটে এসে ছো মেরে নিয়ে লোকালয়ে সটকে পড়া একটা ফুলের দর্শনে থমকে যাবে আমার অক্ষি যুগল। যত আধার ঘনিয়ে আসবে, আকাশে বাদুড়ের আধিক্য বেড়ে যাবে। কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে অকপটে শুনতে হবে গুনতে হবে তাদের সংখ্যা ও চলার ধরন। উত্তরীয় হিমশীতল পরশে যখন প্রকৃতির মাঝে জ্যোৎস্না নেমে আসবে, তখনও গো শাবকের পিছনে ছোটা অচেনা সেই ফুলের পাপড়িকে জড়িয়ে রঙিন এক প্রজাপতির স্বপ্নগুলো খেলা করবে। বাঁশ গাছের শিখরে ফিঙে পাখির মতো একাকী বিষণ্ণ ভগ্ন হৃদয় আচমকা বাতাসের দুলুনিতে কেমন আনচান করতে থাকবে জীবনবোধ। নিয়তির আধিপত্যে গড়াগড়ি খাবে সমস্ত ধ্যান ধারণা, যা সকল আবর্তন সম্বর্তন ভেদ করে অলক্ষ্যে হারিয়ে যাবে জন্ম জন্মান্তরে। বন্ধুগণ, অলক্ষ্যে হারিয়ে যাবে। একদিন মেঘ হয়ে কুয়াশা ছব, পশ্চিম আকাশ যখন আবিরে ছেয়ে যাবে, ঠিক তখনই দু একটা বাদুড় খাদ্যান্বেষণে বেরিয়ে পড়বে। দুরন্ত গো শাবকের পিছনে ছুটে এসে ছো মেরে ধরে নিয়ে লোকালয়ে সটকে পড়া একটা ফুলের দর্শনে থমকে যাবে আমার এই অক্ষি যুগল। যত আধার ঘনিয়ে আসবে, আকাশে বাদুড়ের আধিক্য বেড়ে যাবে। কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে অকপটে শুনতে থাকবে, গুনতে থাকবে তাদের সংখ্যা ও চলার ধরন। উত্তরীয় হিমশীতল পরশে যখন প্রকৃতির মাঝে জ্যোৎস্না নেমে আসবে, তখনও গো শাবকের পিছনে ছোটা অচেনা সেই ফুলের পাপড়িকে
জড়িয়ে রঙিন এক প্রজাপতির স্বপ্নগুলো খেলা করবে। বাঁশ গাছের শিকড়ে ফিঙা পাখির মতো একাকী বিষণ্ণ ভগ্ন হৃদয় আচমকা বাতাসের দুলুনিতে কেমন আনচান করতে থাকবে জীবনভর। নিয়তির আধিপত্যে গড়াগড়ি খাবে সমস্ত ধ্যান ধারণা, যা সকল আবর্তন সম্বর্তন ভেদ করে অলক্ষ্যে হারিয়ে যাবে জন্ম জন্মান্তরে। এতক্ষণ পড়ছিলাম অলক্ষ্যে হারিয়ে যাবে। বন্ধুগণ, সর্বশেষ আমি আমার একক কাব্যগ্রন্থ গোলকধাঁধার পথে থেকে একটা কবিতা পড়ে আজকে লাইভ এখানে শেষ করব। আমি আজও ভুলিনি, আমি আজও ভুলিনি। একটা ঝরাপাতার করুণ রোদন ভরা আহাজারিতে ভারাক্রান্ত যাপনার একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলে ধরতে চেয়েছিলাম বহুদিন পর। একটা ঝরাপাতার করুণ রোদন ভরা আহাজারিতে ভারাক্রান্ত যাপনার একটা সংক্ষিপ্ত ইতিবৃত্তি তুলে ধরতে চেয়েছিলাম বহুদিন ধরে। ঘুটঘুরে অন্ধকারে ঝোড়ো আবহাওয়ায় ভাটার টান আর স্রোতের বিপরীতে যখন অন্ধকারে ঝোড়ো আবহাওয়ায় ভাটার টান আর স্রোতের বিপরীতে যখন জমাট বাঁধা দীর্ঘশ্বাসগুলো ক্রমশ স্তব্ধ হয়ে যাচ্ছিল, তখনই নিদারুণ নিরাগ্রহ আমাকে কোণঠাসা করতে পারেনি। অযাচিত আগ্রহ তখনও আমার মনের গহীনে উষ্ণতা দিয়ে উজ্জীবিত করে যাচ্ছিল। আজও মনে পড়ে কোনো এক সময় একটা ছেঁড়া পাতার কাব্য লিখতে গিয়ে থমকে গিয়েছিলাম। পরিস্থিতি শেষে শুরু করব ঠিক তখনই একের পর এক অনভিপ্রেত ঝড় ও প্রতিবন্ধকতা আমাকে ধরাশায়ী করে দিয়ে যায়। কোনো রকম শক্তি সঞ্চার করে উঠে দাঁড়াই, ফের বিপত্তি সৃষ্টি হয়। এভাবে জনম ভর পদ্মার আড়াল থেকে আমার কণ্ঠরোধ করে চলার পথটা আরও পিচ্ছিল ও কণ্ঠকাকীর্ণ করে ক্ষান্ত হয়নি। কখনো আবার কলহমোহ কলম সহ হাত চেপে ধরতে উদ্যত হয়। মনোবল হারিয়ে তখনই আমি ভীষণভাবে নিরুৎসাহিত ও নির্বিকার হয়ে যাই। তখন হাহুতাশ করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। হোঁচট খেয়ে সকল কর্মতৎপরতা ক্ষণিকের জন্য হলেও থমকে যায়। অনেক দিন পর সেই লোমহর্ষক কথাগুলো লিখতে পেরে বা বেশ হালকা বোধ করছি। অনেক দিন পর সেই লোমহর্ষক কথাগুলো লিখতে পেরে বেশ হালকা বোধ করছি। নির্জীব অথর্ব ও হতভম্ব যাপনার সেই দিনগুলোর কথা আমি আজও ভুলিনি, আমি আজও ভুলিনি। বন্ধুগণ, অধিক রাত 1:43 বাজে। মানুষ মরণশীল, মানুষের কর্ম থেকে যায়। আমি সবাই হচ্ছে কর্মচঞ্চল, কর্মক্লান্ত মানুষ। যারা সাহিত্যের প্রয়োজনে এবং সাহিত্যকে ভালোবাসেন তারাই কেবল রাত জাগেন, এমনটাই জানি। হয়তো আরও অনেকেই রাত জাগেন বিভিন্ন প্রয়োজনে, তবে সাহিত্যিকরা বিশেষ করে সাহিত্য রচনা, পড়া, লেখা, অন্যকে অনুপ্রেরণা দেওয়া, এগুলো করে থাকেন। আমিও শত ব্যস্ততার মধ্যেও তেমনই একজন মানুষ। আমার লেখালেখিগুলো আমি পড়ার চেষ্টা করি, অন্যের লেখাও পড়ি। তো কারোর বিরক্তির কারণ না হই। যদি আমার এই এহেন কর্মতৎপরতা, লেখাপড়া কারোর হৃদয়ে দাগ কাটে বা কারোর একটু মনের খোরাক হিসেবে কাজ করে থাকে, তাহলে আমি কৃতার্থ
আমি সার্থক বলে মনে করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি বন্ধুগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।